নমস্কার, আমি কিরণজিৎ। হোমিওপ্যাথি ডক্টরদের নিয়ে একটা এপিসোড আনতে চলেছি। এবার অনেকের প্রশ্ন হতে পারে যে এরকম তো হয় যে ডক্টর 21st সেঞ্চুরিতে সচরাচর মানুষ সবাই অ্যালোপ্যাথির ওপরেই বিশ্বাস বেশি রাখে, কিন্তু হোমিওপ্যাথিতে এরকম অনেক অজানা তথ্য লুকিয়ে আছে, হয়তো আমরা সেগুলো জানিই না। সেগুলো আজকে জানার চেষ্টা করব। জানি না আমার তরফ থেকে আমি কতটা জানাতে পারবো। আমার সঙ্গে আছেন ডক্টর শর্মা স্যার, নমস্কার। উনি এখানে থাকেন না কিন্তু, আর উনি বাংলা ভাষীও নয়। মানে আবার একটা প্রশ্ন আসতে পারে যে বাংলা ভাষী নয় কিন্তু ওনাকে নিয়ে, কিন্তু আমি ওনাকে চিনি, আমিও ওনার কাছে ট্রিটমেন্ট করিয়েছি। উনি এমন এমন ট্রিটমেন্ট জানেন, মানে বিনা অস্ত্রোপচার ছাড়াও সেই ট্রিটমেন্টগুলো হওয়া সম্ভব হয়। আসুন জেনে নিই, প্রথমে স্যারের সম্বন্ধে জানি, তারপরে শুরু করব। স্যার, যদি আপনি আপনার সম্বন্ধে आपके बारे में अगर कुछ बोले तो। আমি ডক্টর দেবশ্লোক শর্মা, রাউরকেলা স্টুডেন্ট। ওইখানে থেকে গ্রাজুয়েট করি, পিএইচডি করে আমি এখানে প্র্যাকটিস স্টার্ট করলাম। তারপরে আমি ফরেন গিয়ে ওইটা শিক্ষা প্রদান করেছি। ফরেন বলতে কোন দেশ? আমি লন্ডন গিয়েছি। ওকে ওকে। And, আপনার ছেলেও তো মনে হয় ফরেনে পাস করেছে। ছেলে তো ইন্টারন্যাশনাল ডক্টর জিতেশ। ওকে ওকে। ওই গ্রিস থেকে জর্জ বিঠাল কাছে স্টুডেন্টও। তারপরে জার্মানি গিয়েছে। ওই ছেলে তো খুব ভালোই করছে, মালয়েশিয়া প্যালেসে ইন্টারন্যাশনাল করছে। আচ্ছা আচ্ছা। আমারটা কি হলো কি, ওইখানে তারপরে দেখি প্র্যাকটিস করে আমি ওইখানে একটা বড় হসপিটাল করেছি, 30 বেডের জেডিএস হোমিওপ্যাথিক হসপিটাল ঝারসুগুড়া থাকে। ওই ক্যালকাটা আমি 40 বছর হয়ে গেছে, রেগুলার ফার্স্ট উইকে আমি আসি। সানমার্ক পেপারে আমার আর্টিকেলও আসে প্রতি গুরুবার দিন, ডক্টর দেবশ্লোক শর্মা নামে। এখানে হোমিওপ্যাথিক আমি ভালো কাজ করেছি। অনেক পেশেন্ট গুলো ব্রঙ্কাল অ্যাজমা, সাইটিকা, কমরের ব্যথা, এভাসকুলার নেক্রোসিস, ইরিটেবল বয়েল সিনড্রোম, এরকম নানা কিডনি ডিজিজ, ইউরিয়া ক্রিয়েটিনিনটা আমি ভালো কম করে দিই। আমি অনেক পেশেন্ট আমি এখানে দেখেছি। ভালো পেশেন্ট গুলো পাইলস হলো, ফিস্টুলা হলো, যার সার্জিক্যাল ডিজিজ আছে, তারা ভালো ইমপ্রুভমেন্ট হয়েছে। ওকে। আপনারা ভাবতে পারছেন যে কেন বললাম কথাটা। উনি একটা হোমিওপ্যাথি নিয়ে একটা হসপিটাল বানিয়ে ফেলেছে, যার নাম জেডিএস। তো এর জন্যই আমার বলা যায় হোমিওপ্যাথিতে অনেক কিছু সেরে যায় বিনা অস্ত্রোপচারে। আবারও বললাম, দেখুন এইটা তো আমরা তো মানুষ, কারোর বিশ্বাস থাকবে কারোর বিশ্বাস থাকবে না। তার জন্য আমি শোটার নাম দিয়েছি হোমিওপ্যাথ রহস্য। হোমিওপ্যাথির এরকম অনেক রহস্য আছে যেগুলো আমরা জানিই না, অধিকাংশ মানুষের কাছে পৌঁছায় না। এবং সচরাচর যেসব হোমিওপ্যাথি আমরা খাই ইন্ডিয়ান, অধিকাংশ অ্যালকোহলে সেটা ভরা। আমি কোনো সমালোচনা করছি না, যেটা সত্যি সেটাই বলছি, আমার যতটুকু জানা ডাক্তারবাবুর সাথে মিশে। স্যার, আপনার মানে বিশেষত্ব কোনটা, মানে আপনি কোনটার উপরে পারদর্শী? আমি প্রায় সবই ক্রনিক ডিজিজ গুলো করি। কিডনি ডিজিজ, আঁঠু পেন, যদি আমরা কিডনি ডিজিজই ভাবি, ধরুন একটা মানুষ কিডনিটা তার প্রবলেম হচ্ছে, তার সিমটম কি কি হতে পারে? গোড় হাত ফুলে যাবে, ব্লাডে টেস্ট করে যায়, ইউরিয়া ক্রিয়েটিনিনটা পড়ে যায়। আচ্ছা, এটা প্রথম সিমটম। এছাড়া এছাড়া অ্যানিমিটিক হয়ে যায়, হিমোগ্লোবিন খুব কমে যায়, আর পেশাবটা भी খুব কম হয়, এন্ড হাত ফোলাফুলি হয়ে একটা পেশেন্টটা অবশ্য বহুত খারাপ অবস্থাতে চলে যায়। আচ্ছা, সার্ভাইভালটা মানে আপনি আমাকে একটা জিনিস বলুন যে কিডনির, মানে আমরা যেটা অ্যালোপ্যাথিতে দেখি যে কিডনির ফেলিওর মানে মানুষ একটা কিডনি নিয়ে বহু বছর বাঁচতে পারে, কিন্তু কিডনির যে ট্রিটমেন্টটা, এটা আপনি কিভাবে করেন বা
কোন স্টেজে থাকলে সে পুরোটা কিওর হওয়ার আমি ফার্স্ট সম্ভাবনা যত এলোপ্যাথিক মেডিসিন চলে ও সব বন্ধ করিয়ে দিই। হুম, এলোপ্যাথি যত মেডিসিন খাবি ইউরিয়া ক্রিয়েটিনিন অতই বাড়বে। আমার কিডনিটা কেমিক্যাল ছানার জন্য বনে না। যত আমি মেডিসিন দেবো অত কিডনি বেশি ড্যামেজ হবে। আমি ফার্স্ট ওইটা প্রোটিন বন্ধ করে দিই, সল্ট বন্ধ করে দিই, জল কমে দিই, তিনটা জিনিস সব প্রোটিন ফুড বন্ধ করে তারপরে আমি ট্রিটমেন্ট করি। ধীরে ধীরে ইউরিয়া ক্রিয়েটিনিনটা কমে যায় আর পেশেন্টটা রিকভার করে যায়, নর্মাল স্টেজ আসে যায়। ওর থেকে কবে ডায়ালিসিস প্যারালিসিস করতে দরকার পড়ে না। আচ্ছা আচ্ছা। কিন্তু স্যার ওই আপনার কাছে একটা এক্সাম্পল চেয়েছিলাম যে আম, সে মানুষটা কি করে বুঝতে পারে। অনেকের কিন্তু এই সিমটম গুলো দেখতেই পায় না তারা, তারপরে একটা সময় গিয়ে তাদের ধরা পড়ে তার কিডনি প্রবলেম শুরু হয়ে গেছে বা কিডনি প্রবলেম আছে। মেনলি যত ডায়াবেটিস পেশেন্ট আছে না দে আর সাসেপ্টেবল টু কিডনি ডিজিজ। ওকে, যত হাই ব্লাড প্রেশার পেশেন্ট সাসেপ্টেবল টু কিডনি ডিজিজ। ওকে, তো অটোমেটিক ধরা পড়ে যায়। সাপোজ ওটা বেশি দিন থাকে, যদি হাই বিপি আছে আমি বলি যে ইউরিয়া ক্রিয়েটিনিন টেস্ট করে দাও, ওইখানে তো ধরা পড়ে যাবে। তো ওই ট্রিটমেন্ট যদি আর্লি করে দিল, তার সঙ্গে ডায়েট কন্ট্রোল বি ভালো করেছে, তাহলে ও ইমপ্রুভমেন্ট পুরো ঠিক হয়ে যায়। ওকে। আমি বহুত পেশেন্ট ঠিক করেছি। আমার উড়িষ্যা থেকে তো পুরো গ্রামে পুরো টোটাল কিডনি ডিজিজ ওইটা আমি কিওর করেছি। অনেক পেশেন্ট আছে যে কিডনি কেসেস গুলো আমি ভালো করেছি। ক্যালকাটায় অনেক পেশেন্ট গুলো আছে, ভারত ক্রিয়েটিনিন খুব বড় ছিল, এটা আমি ভালো করেছি অনেক। ওকে তো স্যার আরেকটা যেটা আছে, আমি প্রথমেই বলেছিলাম যে বিনা অস্ত্রোপচারে আরেকটা যেটা বড় সব থেকে স্পাইলস, মানে পাইলস হলো অ্যাকচুয়ালি কিডনি স্টোন হলো, হুম, এগুলো বহুত খুব ভালোই ট্রিটমেন্ট। ফিস্চুলা, রিকারেন্ট ফিস্চুলা গুলো ঠিক হয়ে যায়, আবার ডিসচার্জ হয়ে যায়। ওইগুলো ভালো হোমিওপ্যাথিক মেডিসিন কিছুদিন কন্টিনিউ করলে ওটা ঠিক হয়ে যায়। টিউমার, গ্যাঙ্গেলিয়ান, এগুলো আরামসে হোমিওপ্যাথিক মেডিসিন ঠিক হয়ে যায়। আচ্ছা। মানে এই যে, মানে আপনি আমাকে বলুন যে আজকের ডেটে এই যে ধরুন, মানে যেটা দেখা যাচ্ছে সচরাচর মানুষের কিডনির প্রবলেম বেড়েছে, পাইলসের প্রবলেম বেড়েছে, ফিস্চুলাও বেড়ে গেছে। তার প্রধান কারণ কি? মানে মানুষ এক জায়গায় বসে বেশিক্ষণ কাজ করা। সবচেয়ে বড় কজ হচ্ছে ডিজিজ হবার জন্য আমারই খাদ্য। খাদ্য যত হচ্ছে, যত পেস্টিসাইড ইউজ করা যাচ্ছে, আচ্ছা, they are the creator of sneezing, coughing, allergic, psoriasis, IBS, kidney disease. তার মেন কজ হলো আমার ভেজিটেবলস, খাদ্য। ওইখানে খুব পেস্টিসাইড সবগুলো ইউজ করেছে, ওই জন্য ডিজিজ হয়েছে। খাদ্যটা ডিজিজ প্রডিউস করতে পারে আর খাদ্যটা ডিজিজ ভালো করতে পারে। আচ্ছা, আচ্ছা। আমি স্যার আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে আজকে 21st সেঞ্চুরিতে মানুষের, এটা একটা অন্য প্রসঙ্গে বলছি, কি ফুড হ্যাবিট রাখা উচিত? মানে তাকে ভেজিটেরিয়ান হওয়া উচিত, নাকি নন ভেজিটেরিয়ান হওয়া উচিত, নাকি টোটালটা ব্যালেন্স করে চলা উচিত? না, যত যে ভেজিটেরিয়ান থাকবে পেশেন্ট, অতই ভালো ইমিউনিটিটা ডেভেলপ করবে। মিন্স বডি শুড বি অ্যালকালাইন। ওকে, আজকে কি হচ্ছে কি ময়দা জিনিস, নন ভেজ জিনিস খেয়ে বডিটাকে অ্যাসিডিক করে দিয়েছে। অ্যাসিডিক মিন্স ইরোজন, ওটা ইরোজন হবে, মানে আলসারেশন হবে। অ্যালকালাইনটা আলসারেশন হবে না, অ্যালকালাইনটা ভালো ইমপ্রুভমেন্ট করবে। বডিটা অ্যালকালাইন খেলে অন্য ডিজিজ গুলো বি বসতে পারবে না। আচ্ছা। মানে আপনি বলছেন যে আজকে 21st সেঞ্চুরিতে মানুষকে ভেজিটেবলস এন্ড ফ্রুটস বেশি করে খাওয়া উচিত। খাওয়া উচিত। তো আপনারা শুনলেন যে ডাক্তারবাবু একদম গ্যারান্টির সাথে বললো যে মানুষ যদি ঠিকঠাক স্টেজে গিয়ে, মানে একটা স্টেজে যদি সে ধরা পড়ে তার কিডনির প্রবলেম, পাইলসের প্রবলেম বা ফিস্চুলার প্রবলেম, আজকের ডেটে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, মানে আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, আমার এক বন্ধু রিসেন্টলি মারা গেল। এটা একদম, সে একজন ক্যামেরাম্যানই ছিল, সে পাইলসেই মারা গেল। তার একবার অপারেশন হয়েছিল। তো
এটা আমি কোনো তর্ক বিতর্কে যাচ্ছি না, যে আমি দেখেছি যে আমি জলজান্ত প্রমাণ আছি, আমারও কিছু ক্রনিক ডিজিজ ছিল, সেগুলোকে উনি সারিয়েছেন। তো ঠিক সময় যদি হোমিওপ্যাথিতে আপনারা আসতে পারেন, আর ওই যে হয় না মানে হোমিওপ্যাথি করা মানে আপনাকে ওই কি বলবো, একটা তপস্যার মতন ব্যাপার, মানে আপনাকে ধরে থাকতে হবে, আর কিছুই না, মানে এটা আমি আপনাকে বলতে পারি। তো এই বলবো এরপরে ডিস্টার্ব করছে। আমি বলছি আগের হোমিওপ্যাথি গুলো খুব টাইম লাগতো, আজকাল বেশি টাইম লাগবে, উইদিন 20 মিনিটস আমি রিলিজ। জার্মান প্রোডাক্ট চলে হ্যাঁ, জার্মান প্রোডাক্ট। আমি 20 মিনিটসে এভরি 5 মিনিটস একটা ডোজ, আফটার 20 মিনিটসে যদি কাজ না হলো তার বরস বরস খেয়ে भी কিছু লাভ হবে না। তো আমি মেডিসিন দিয়ে আমি ওকে 20 মিনিটসে টেস্ট করে দিই, ভালো হয়ে গেল, ইমপ্রুভমেন্ট হয়ে গেল, প্লিজ ওটা জলদি ঠিক হয়ে যাবে। ও সব থেকে বড় কথা, আমরা জার্মান তো আমি বললাম, কিন্তু আপনি আরো জেনে আশ্চর্য হবেন, স্যারের একটা স্পেশাল থেরাপি আছে, ন্যানো ডোজ। অনেকে শুনে বলবেন এটা কি ডোজ, কোনোদিনও নাম শুনিনি। আপনি যে ওষুধটা খাবেন পয়সা দিয়ে কিনতে হবে, সেটাও যথেষ্ট এক্সপেন্সিভ। ভাই জল খাচ্ছি এটা, মানে যদি কেউ কোনোদিন ন্যানো ডোজ খেয়ে থাকেন বা কোনোদিন হোমিওপ্যাথিতে আসতে চাইছেন, কিন্তু আমি বলছি আপনাকে অনেক ভালো কাজ করে। নিশ্চয়ই সেই ফর্মুলাটা উনি রিসার্চ করেছেন, দেখেছেন, সেটার কথাই উনি বলছিলেন। হ্যাঁ স্যার বলুন। কি হচ্ছে, আমার অর্গানার অফ মেডিসিনে লেখা হয়েছিল দ্য হাইয়েস্ট আইডল অফ কিওর, র্যাপিড, জেন্টাল এন্ড পার্মানেন্ট। এই অলরেডি ডক্টর হানিম্যান লিখে চলে গেছেন। মিন্স হোমিওপ্যাথিক র্যাপিড এন্ড জেন্টাল করতে পারে, लेकिन ভালো সিলেকশন মেডিসিন এক্সাক্ট অন সিমটমস যদি সিলেকশন করা যায় और मेडिसिन দেয়া যায়, তাহলে you can get the result rapid. Within a second your any pain will be released within a 10 to 20 minutes. जो कि सबथेरे एलोपैथिक ও অন্য মেডিসিন তাকো भी ফাস্টার আছে। এমনি অনেক পেশেন্টকে আমি 20 মিনিটে রিলিফ দিয়ে আমার ক্লিনিক ধারে পাঠিয়েছি, অনেক एग्जांपल গুলো আছে। আরেকটা জিনিস আমি স্যারের কাছ থেকে জেনেছিলাম, স্যার একটা যদি হোমিওপ্যাথিক হিস্ট্রি বলেন, যে হোমিওপ্যাথি মানে যেরকম হোমিওপ্যাথিক কি হচ্ছে কি ইন্টারন্যাশনালি 18th সেঞ্চুরিতে ডক্টর জার্মান হোমিওপ্যাথিক ডক্টর স্যামুয়েল হ্যানেমান আবিষ্কার করেছিলাম সিনকোনা বার্কে। তারপরে কি হচ্ছে, আমার ইন্ডিয়া থেকে 1810 রে ডক্টর জন হ্যানিবেগার হোমিওপ্যাথিক কলকাতা থেকে আনেছেন। ওই সময় কি হচ্ছে, ডক্টর জন মহারাজা রঞ্জিত রয়কে ট্রিটমেন্ট করেছিলেন 1839-এ। ওইটা সুস্থ হওয়ার পরে ওই সময় রাজাটা কলকাতা থেকে সবচেয়ে পূর্ণ 1881-এ কলকাতা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজটা গঠন হলো। ওই জন্য হোমিওপ্যাথিক বিস্তারটা স্টার্ট হয়ে গেল কলকাতায়। তারপরে 1973 থেকে সেন্ট্রাল কাউন্সিল অফ রিসার্চ গঠন হলো, হোমিওপ্যাথিককে একটা মান্যতা প্রাপ্ত করেছে। তারপরে হোমিওপ্যাথিক কলেজও আছে, কলেজও আছে। लेकिन होम्योपैथिक रैपिड जेंटल एंड परमानेंट क्योर 18th सेंचुरी থেকে বলা হয়েছে। আর আপনার যে রেডিওলজিস্ট আছে, এক্সরে আছে, ও দ্যাট অলসো ইনভেন্টেড বাই হোমিওপ্যাথিক ডক্টরস। সবচেয়ে বড় কথা আজকে বহুত প্রচলিত আছে। এটা আপনারা কেউ জানতেন না মনে হয়, বা অনেকেই হয়তো জানতেন। উনি যেটা বললেন, যেহেতু উনি বাংলাভাষী নয়, তাও দেখুন যে উনি বাংলাটা কত ভালো বলার চেষ্টা করছেন। প্লিজ আপনারা অবশ্যই প্রোগ্রামটা দেখবেন। আর আমরা এটা পডকাস্টেও আসবো কিছুদিন পরেই, আগে টেলিভিশনে আসছি আমরা। যেটা উনি বলছেন যে এক্স-রে যে ফর্মুলা বা রেডিওথেরাপি, সেটা নাকি হোমিওপ্যাথি নিয়ে এসছে। অনেকে হয়তো জানেন, আমি তো জানি না। এটা আমার কাছে ভীষণ একটা আশ্চর্যের বিষয়। জানেন তো যে সবকিছুর সাথে সবকিছুর একটা রিলেশন আছে। আমার এটা ভীষণভাবে মনে হয়, জানি না কার কি হয়। তাই এইটা ভালো, ওটা খারাপ, এটা ভালো না, কোনোটাই না।
একটার সাথে একটা রিলেশন আছে, যার যেটা ভালো লাগবে সে সেটাকে চুজ করবে, সে সেটাকে নিয়েই এগিয়ে যাবে। হ্যাঁ স্যার বলুন। আবার হলো আমি আসবো আঁঠু পেন উপরে, নি পেন, সবাই অপারেশন করছে এসব, আর যত পেন কিলার খাবে ওতে আঁঠুটা খারাপ হয়। পেন কিলার খেলে কি হয়, আঁঠু দর্দি এইখানে ব্রেনে পেনটা কমে যায়, আর আপনি হাঁটাহাঁটি বেশি করে দেবেন। হাঁটাহাঁটি বেশি করে দিলে কি হয়, কাটলেজ বোন ড্যামেজ হয়ে যায়, বোন টু বোন মার খায়, কট কট সাউন্ড আসে, আর আঁঠুটাও খারাপ হয়ে যায়। আমি হোমিওপ্যাথিকে ওটাকে অত ভালো ট্রিটমেন্ট করি, পেশেন্ট ভালো কিওর হয়ে যায়। ওইটাকে নিকে আমি রেস্ট দিতে হবে। রেস্ট দেওয়ার জন্য আমি ফাংশনাল নি সাপোর্ট ইউজ করি। তারপরে ট্র্যাকশন ইউজ করা যায়। ট্র্যাকশন কেন ইউজ করবেন, মানে ট্র্যাকশন কেন ইউজ করবে, क्योंकि you have to create the gap between the both bone. বোনদের যাতে গ্যাপ ক্রিয়েট হলো তাহলে কাটলেজ বনবে, অদারওয়াইজ বনবে না। ওই জন্য আমি কি ফিজিওথেরাপি লোক যায় ওখানে করে কি ওকে করে ও হাঁটাহাঁটি করে দেয়, তো ফিজিওথেরাপি করে কোই লাভ দেবে না। আমি ফিজিওথেরাপি বা ট্র্যাকশন দেওয়ার জন্য আমি বলি, ট্র্যাকশন দিয়ে ওইটা গ্যাপটা আমি ক্রিয়েট করি, গ্যাপটাকে মেনটেন করে, গ্যাপটাকে রেস্ট মেনটেন করি, তারপরে হোমিওপ্যাথিক মেডিসিন কাটলেজ অটোমেটিক বনে যায়। আমি কি করে ট্র্যাকশন আমি ওকে অ্যাডভাইস করে রাতের সময় শোবার আগে খাবার পরে ওইটা ট্র্যাকশন নিয়ে শুয়ে যাও, তো রাতের সময় যদি গ্যাপে ওখানে থাকে রাতভর, তো ধীরে ধীরে কাটলেজ বনে যায়, তো ইমপ্রুভমেন্ট হয়ে যায়। বাইরে থাকতে আমি ফিজিওথেরাপি করি আর ট্র্যাকশন করে নিয়ে আসে, হাঁটতে হাঁটতে আসবেন, ওইটা ট্র্যাকশন দিয়ে কিছু লাভ নেই। ট্র্যাকশন দিয়ে আপনি হাঁটে গেলাম, অটোমেটিক যত গ্যাপ ক্রিয়েট করলো ওতেই দবে যায়। তারপরে আমি কাটলেজ রিপেয়ার জন্য, কাটলেজ রিচেঞ্জের জন্য হোমিওপ্যাথিক মেডিসিন দিয়ে ওইটা ভালো হয়ে যায়। এলোপ্যাথিক কি হচ্ছে, জেনারেল কোনো भी যদি উইদাউট নি के রেস্ট না পেলে ওইটা কোনো লাভ হবে না। আমার ম্যাক্সিমাম পেশেন্ট আঁঠুর পেশেন্ট গুলো রিলিফ পেয়েছেন, ভালো ইমপ্রুভমেন্ট হয়েছে। আর যদি আপনার কেউ আছে আপনি আপনাকে পাঠাতে পারেন। মানে আপনি অর্থোপেডিকের উপরে বেশি রিসার্চটা এখন করছেন? না, আমি সবই ডিজিজে আঁঠু পেন গুলো খুব বেশি বেড়ে গেছে, কোমরে ব্যথা খুব বেড়ে গেছে, সাইটিকা খুব বেড়ে গেছে, ওইগুলো উইদাউট সার্জারি আমি করি, ওকে 20 মিনিটস से 30 মিনিটস से রিলিফ দিয়ে দিই উইদাউট পেন কিলার। ওকে ওকে, আমরা ঘুরে আসবো একটা বিরতিতে, বিরতির পরে ফিরে আসছি।
মানে সুগার কি কেন হয়, আমার দু তিনটে আছে। এটা কি একটা হেরিডিটি ফুল রোগ, সব মানে একটা বংশতে থাকলে সবার হতে পারে? আর তৃতীয়ত সুগারের উপশম কি আছে? দেখুন ম্যাক, এইটা তো হলো সুগার টাইপ 1 টাইপ 2 দু টাইপের হয়। সুগারটা একটা জেনেটিক ডিজিজও থাকে, ছোট ছেলেকে भी সুগার হয়ে যায়, জন্ম থাকে ওটা হয়ে যায়। আর টাইপ 2 ডিজিজ গুলো কি হচ্ছে কি আফটার এজ 30-40 পরে হয়, ডিউ টু লাইফস্টাইল ডিজিজ, খাবার পিবারটা কন্ট্রোল না করা যায়, আর কোনো বেশি মেডিসিন ফেডিসিন, বেশি চিন্তা, টেনশন, এনজাইটির জন্য भी ডায়াবেটিসটা হয়। আচ্ছা, বেশি গ্রিফ আছে, সাপ্রেসড অ্যাঙ্গার আছে, সাপ্রেসড স্কিন ডিজিজ। সবচেয়ে বড় কথা, স্কিন যদি হয়েছে আপনি মলম লাগিয়ে আগে ঠিক করে দিয়েছেন, তাহলেই সুগার হতে পারে। তাই? হ্যাঁ, এইখানে বাইরে মলমটা লাগাবার কথা না, যে জিনিসটা আপনি মুখে খাবেন না ওই জিনিসটা ওইটা লাগাবেন না। লাগালে কি সাপ্রেস হয়ে যাবে, সাপ্রেস হয়ে গেলে ওই অন্য কতটা ডিজিজ হতে পারে, ডায়াবেটিস হতে পারে, অন্য ডিজিজ, কিডনি বি ফেল হতে পারে, অন্য প্রবলেম भी হতে পারে। তো স্কিন ডিজিজটা একটা মেইন কজ অফ ডায়াবেটিস। সাপ্রেসড স্কিন ডিজিজ ক্যান প্রডিউস সাপ্রেসড গ্রিপ, সাপ্রেসড অ্যাঙ্গার, ইরিটেবিলিটি, ফিয়ার, ডর, এইগুলো প্যানক্রিয়াস সিক্রেশনটা বন্ধ হতে পারে, ইনসুলিনটা বলবে না, আর আপনার ডিজিজ ডায়াবেটিস হবে। ডায়াবেটিস হলে আপনি আঁখটা, চোখটা খারাপ, আপনি যদি ডায়েট কন্ট্রোল ভালো করে না করেন, সুগারটা যদি কন্ট্রোল না করছেন, আঁখের প্রবলেম হবে, চোখের প্রবলেম হবে, স্কিনের প্রবলেম হবে, একজিমা হবে, চুলকানি খুব হয়, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বেশি দেখা যায়, ফ্রোজেন শোল্ডার দেখা যায়। একদম। এইগুলো ডিজিজ সব ডিউ টু ডায়াবেটিস হইতে হয়। লস অফ মেমোরি দেখা যায়, ডিমেনশিয়া, বারবার এক কথাকে বারবার বলবে, অ্যালজাইমার্স ডিজিজ টাইপের, এটা বেশি দেখা যায়। আর সব থেকে বড় একটা তথ্য আমি আজকে পেলাম, আমি জানি না আপনারা জানেন কিনা, স্যার একটা কথা বললো যে আমরা কেটে গেলে, এক্সিমা হলে, চুলকানি হলে আমরা ভালো করে মোটা করে মলম লাগাই। অনেক সময় ঠিকঠাক ওয়াশ হয় না, ওটা থেকে যায়। সেই থেকে যাওয়া মলমটা মারাত্মক এফেক্ট করতে পারে আপনাদের জীবনে, আপনাদের লাইফস্টাইলে। কি কি বলেছে শুনেছেন কি? প্লিজ দেখবেন এপিসোডটা। কিডনি, লাংস এবং সুগার হতেই পারে আপনার। এবং মানে এটা আমার অদ্ভুত একটা এক্সাম্পল দিলেন উনি আমাকে। একদমই তো তাই। মানে আমাদের পেটের ভেতরে যতক্ষণ না ওষুধ খাই, আমাদের আলোচনাটা ওষুধ নেই, মেডিসিন নিয়ে। মানে মেডিসিন তো আমরা খেলে তারপরে উপকৃত হই, তাই না? তাহলে তো মেডিসিনটা গায়ে লাগালেও আমরা ঠিক হয়ে যেতে পারতাম। তো বেশি এই যে কোনো স্কিন প্রবলেম বা কিছু হলে আপনি যদি মেডিসিন না খেয়ে সেটাকে ওপর থেকে মলম লাগিয়ে সারাতে চান, সেটা কিন্তু আপনার জীবনে আরো বড় মারাত্মক কিছু একটা ঘটাতে পারে। এটা কবে ঠিক হবে না, এটা আপনারা জেনে রাখুন। তাই আজকে নিশ্চয়ই আপনারা অনেক কিছু জানলেন স্যারের কাছ থেকে। আবার আমরা ফিরে আসছি নেক্সট এপিসোডে আরো ভালো দুটো টপিক নিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে। নমস্কার। সোনার বাংলা।